জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আছেন তাকে আপনারা অবশ্যই চিনেন। তিনি এখন পর্যন্ত আমাদের জায়ানন্দিনীতে কয়েকবার কবিতা পাঠ করেছেন। আজকে তার সাথে পরিচয় হব, তার কণ্ঠে শুনব কয়েকটি কবিতা। তিনি হচ্ছেন সৈয়দা দুতি। চলুন সৈয়দা দুতির সাথে আজকে পরিচয় হয়ে নেন। কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি। আপনাকে কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে জায়ানন্দিনীতে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ আপু, আপনাকেও। জি, আমি শুরুতেই জানতে চাচ্ছি, আমাদের অনেক আলোচনা হবে, কিন্তু আমি ছোটবেলাটা সম্পর্কে জানতে চাচ্ছি। আমার ছোটবেলা বলতে গেলে খুবই সুন্দর স্মৃতিময় ছিল। আর যদি ছোটবেলা চলেই আসছে সেখানে তো বাবা অবশ্যই আসবে। আমি মেয়েরা অনেক বেশি বাবার বাবার ভক্ত, বাবা ভক্ত একজন মেয়ে আমি। এতটাই বলা যায় যে আমার যত স্মৃতি আছে, যত কিছুই সব বাবাকে ঘিরে। তো আমার এই যে আজকের কবিতা আসা, কবিতা পাঠ করা, এটার সম্পূর্ণ এটার যে আমার জার্নিটা, এটা শুরু হয়েছে বাবার হাত ধরে। বাবা সাহিত্য, উপন্যাস এগুলো খুব পছন্দ করতেন। আর আমার আম্মু, উনি বলা যায় ছোটখাটো আবৃত্তি শিল্পী। আচ্ছা, খুব সুন্দর আবৃত্তি করেন। আন্টিকে আরেকদিন আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। তো উনি একদিন তার নিজের ইচ্ছে মানে শখ পূরণের জন্য বলতে পারেন যে আমার মেয়েটাকে আমি আবৃত্তিতে দেব। উনি আমাকে একটা কবিতা মুখস্থ করান। মুখস্থ করিয়ে সেটা আমাদের ওখানে একটা সংগঠন খুব পরিচিত, গ্যান্ডারিয়া কিশোলাই কচিকাচার মেলা, তখন এক শিশু শিল্পী হিসেবেই মানে আমাকে নিয়ে যায়। এবং ওই দেখা যায় তালগাছ, এটা আর হচ্ছে বাবুরাম সাপুরে, এই দুটো কবিতা আমি মানে মুখস্থ এত সুন্দর করে তখন ছোটবেলায় বলেছিলাম যে আবৃত্তি যে তখন যারা শেখাতো, নামটা উল্লেখ করব, ময়না ভাইয়া, উনি আমাকে হাত ধরে বলে যে এই মেয়ে আবৃত্তি করবে। তখন আমার 6 বছর বয়স। তো আমি আবৃত্তি করে বেরিয়ে আসছি, তখন দেখি যে আমাদের বাবা একটা ভেসপা ছিল, বাবা ভেসপা চালিয়ে সেই গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর আব্বুকে দেখা মাত্র আমি ছুট। এভাবেই আমার সেই সংগঠনের যাত্রা শুরু এবং আবৃত্তির সাথে পথ চলা শুরু, এবং সেখান থেকেই আমার সাহিত্যর প্রতি ভালোবাসাটা শুরু হয়। এভাবেই আমার ছোটবেলাটা কেটেছে বলা যায়। সাহিত্য ছোটবেলাটা হচ্ছে কোন এরিয়াতে কিংবা কোন অঞ্চলে? আমি সম্পূর্ণ ঢাকার, আর গ্যান্ডারিয়াতে আমার জন্ম, সেখানেই আমার বাসস্থল, এবং সেটাই সবকিছু আমার গ্যান্ডারিয়া কেন্দ্রিক। আমরা আপনার বাবাকে নিয়ে আরো গল্প করব, আরো অনেক বিষয়ে গল্প হবে। এই পর্যায়ে একটি কবিতা শুনে নেই। ঠিক আছে, এবারে আমি একটা কবিতা যেটা পাঠ করব সেটা আমার খুব পছন্দের, জীবনানন্দ দাশের কবিতা। জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারের বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার
বনলতা সেন। ধন্যবাদ। আপনি যখন কবিতা বলেন, কবিতা আবৃত্তি করেন, আমি না শুধু মুগ্ধ হয়ে দেখছি যে এত ভালো লাগে। আমি নিজে কবিতা পারি, মানে আবৃত্তি পারি না, কিন্তু আমার সামনে যখন যে কেউ যখন আবৃত্তি করে আমার খুবই মনোমুগ্ধকর লাগে। এখনো আপনার থেকে যখন শুনছিলাম খুবই দারুণ লাগছিল। আন্তরিক ধন্যবাদ। জীবনানন্দ দাশের বনলতা সেন আমার মনে হয় মানে প্রতিটা মানুষ মনে অনেকবার শুনেছে, তারপরে যতবার শুনি নতুন মনে হয়, মনে হচ্ছে নতুন করে কিছু দেখছি, ভালো লাগে অনেক। আপনি এই যে কবিতা আবৃত্তিটা যেটা করেন সেটা তো একদম শখ থেকে করেন নিজের। হ্যাঁ, এর পাশাপাশি কি করা হয়? এর পাশাপাশি যেটা করা হয়, লেখালেখির সাথে আছি। বলা যায় যে শিক্ষিকা আমার পেশা। বর্তমানে আমি অবসরে আছি। এর কারণটা যে অনেকটাই আবেগের কারণে আমি আমার এত মানে কি বলবো এটাকে, শখের যে পেশা, মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছেই ছিল যে আমি শিক্ষিকা হব। এবং আমি সর্বশেষ কাজ করেছি সহজপাঠ উচ্চ বিদ্যালয়ে, এবং আমার বাবা চলে যাবার পরে আমার সেটা আর কন্টিনিউ হয়নি। আমি বাসায় ছাত্রছাত্র পড়াতাম, এখনো দু একটা পড়াচ্ছি বাসায়, এভাবেই শখ থেকে। আর একদম ছোটবেলা থেকে যদি বলতে হয়, আমার ইচ্ছে ছিল যে আমি টিচার হব। এর কারণটা যে আমি ছোটবেলায় যখন দেখতাম টিচারদেরকে পড়াতে, আমি মুগ্ধ হয়ে না তাদের দিকে তাকিয়ে থাকতাম। আমার একজন খুব প্রিয় শিক্ষিকার নাম আমি বলবো, আফরিনা হক। উনি আমাদের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলের একজন শিক্ষিকা। উনি মানে আমার আদর্শ টিচার যদি বলতে হয়, আমি উনাকে বলবো। এবং আমার ইচ্ছে ছিল আমি উনার মতো হব। পরে আমি যখন আস্তে আস্তে বড় হয়েছি, তখন আমি দেখলাম যে আমার মধ্যে আসলেই সেই টিচিং দেওয়ার মতো বা শিক্ষা দেওয়ার মতন একটা ক্যাপাবিলিটি আমার ভেতরেই রয়েছে। তো আমি সেটাকে নারিশ করা শুরু করলাম, প্রথমে ভাইকে দিয়ে, এরপরে আমার বান্ধবীদেরকে দিয়ে, এরপরে দেখা গেল যে এসএসসির পরপরই আমি একটা কোচিং সেন্টারে ঢুকে যাই, এবং সেখান থেকেই আমার শুরু হয় শিক্ষিকার পদচারণ, মানে জার্নিটা এখান থেকে আমার স্টার্ট। এরপরে স্কুলে জব করলাম। অনার্সকালীন যখন আমি পড়াচ্ছি, তখন আমি একটা কোচিং এর সাথে যুক্ত ছিলাম, সেখানে ছাত্র পড়িয়েছি। তারপর অনার্স শেষ হবার পরপরই যেটা করলাম, স্কুলে যুক্ত হয়ে গেলাম, যেহেতু এক্সপিরিয়েন্স ছিল। এভাবেই এখনো পর্যন্ত আমি শিক্ষিকা পেশাটাকে ধরে রেখেছি নিজের মধ্যে। আমি আমাদের মানে ক্যামেরার পিছনে আমাদের গল্প হচ্ছিল যে আপনার বাবার প্রতি আপনি অনেক বেশি আবেগ বলেন, মায়া বলেন, টান বলেন, কিংবা ঘনিষ্ঠ বলেন। তো আপনার বাবা কি চেয়েছিলেন আপনি ভবিষ্যতে কি হন? সত্যি কথা বলতে, আমার বাবা চেয়েছিলেন আমি সংবাদ পাঠিকা হই। কারণ ছোটবেলা থেকেই আমিও যে ছোট উপস্থাপনার সাথে যেন জড়িত থাকে, হ্যাঁ, এরকম কিছু একটা চেয়েছিলেন উনি। যে উনি দেখতেন আমি খুব সুন্দর করে কথা বলি, আমার বাচন ভঙ্গি সুন্দর, এটা বাবাই বলেছেন আমাকে। তো বাবা একদিন কথায় কথায় আমি বললাম যে আচ্ছা বাবা, আমি যদি মডেল হতে চাই, তুমি কি আমাকে দিবে? বাবা খুব গম্ভীর হয়ে গেল, বলল যে না, তুমি যদি উপস্থাপিকা বা সংবাদ পাঠিকা হতে চাও, আমি নিষেধ করব না, তবে মডেলিংটা আমি খুব একটা পছন্দ করি না। ঠিক আছে, বাবা যেহেতু বলেছে, আর বাবার কথাই আমার কাছে শেষ কথা ছিল। তো বললাম ঠিক আছে আপু। এবং আমি উপন্যাস পাঠিকা হিসেবে সুযোগ পাই। সবচেয়ে দুঃখের বিষয় যেটা, আমার বাবা আমাকে অনেক শিক্ষা দিয়েছেন, অনেকটাই আমার এই পর্যন্ত আসার পেছনে আমার বাবারই হাত আমি বলবো। উনি আমাকে বলেছিলেন যে কখনো হাল ছাড়বে না, সব সময় লেগে থাকবে। আমার অনেক কষ্টের একটা জায়গা, আমি যে উপন্যাস পাঠিকা হিসেবে যখন আত্মপ্রকাশ করলাম, তার ঠিক 1 মাস আগে আমার বাবা মারা যান। আমি বাংলা অডিও বুক চ্যানেলে উপন্যাস পাঠিকা হিসেবে কাজ করেছি 7 বছরের মতো প্রায়। সেখানে আমার হুমায়ুন স্যারের উপন্যাস পড়া আছে, শরৎচন্দ্রের উপন্যাস পড়া আছে, তারপরে 3 গোয়েন্দা, সেগুলো আমি পড়েছি। আর সবথেকে মজার বিষয় যখন আমি এগুলো পড়তাম, আমার বাবা আমার রুমের পাশে, যে গেট বন্ধ ছিল, পাশে বসে বসে শুনতেন যে মেয়ে পড়তেছে। আমার প্রত্যেকটা জিনিস আমার বাবা শুনেছেন। আমি গেট খুলেই যখন বের হতাম, আমি বাবাকে দেখতাম, আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, বাবা শুনছিলেন। তো যখন এটা রিলিজ পায়, তার 1 মাস আগে আমার বাবা মারা যান। তো
আমি বলবো এখন যে উনি যদি এখন বেঁচে থাকতেন, আমার সবচেয়ে বড় শ্রোতা আমার বাবাই হতেন। তো আপনি যখন এখন ওই অডিও বুকগুলো শুনেন, তখন আপনার নিশ্চয়ই মেমোরিটা রিকল হয় যে একেবারেই, মানে যেগুলো আমি রেকর্ড করছিলাম বাবা ছিল, বাবা শুনেছে, এটা মানে অন্যরকম এক ধরনের অনুভূতি হয়। আমার মনে হয় মানে বাবার সাথে মেয়েদের যে কানেকশনটা থাকে, সেটা আমাদের দর্শকরা অনেক রিলেট করতে পারবে, কারণ মেয়েরা বাবার প্রতি বেশি কানেক্টেড থাকে। আর তার থেকে বড় বিষয় আপু, সেটা আমি বলতে চাই যে আমি না, অনেকেই বলে না যে নীরবতা কথা বলে, আমি আমার বাবার নীরবতাটা ধরতে পারতাম। তার যে আশা আমাকে নিয়ে, সে আমাকে যেভাবে করে দেখতে চান, আমি নিজেকে ঠিক সেভাবেই গড়ে তুলেছি। কিন্তু আমার বাবা কখনো মুখে বলতেন না। তার একটা কথা ছিল যে উনি সবসময় আমাকে বলতেন, কখনো একা হতে ভয় পাবে না, তুমি পৃথিবীতে এসেছো একা, তোমাকে যেতেও হবে একা। আর মাথায় রাখবে, তুমি যখন একা হয়ে যাচ্ছ, এর মানে কিন্তু তুমি কোনোভাবেই দুর্বল হয়ে পড়ছো না। ডিভাইন এনার্জি বলে একটা বিষয় আছে, এই এনার্জি তোমাকে একা করে দিচ্ছে, কারণ সে তোমাকে বড় কিছু দিতে চায়, তোমাকে প্রস্তুত করছে। তুমি যখন কষ্ট পাচ্ছ, তোমার যখন মন ভাঙছে, তুমি কখনো সেটাকে নেগেটিভ ভাবে দেখবে না। তার মানে এই প্রকৃতি তোমাকে তৈরি করছে বড় কিছুর জন্য, যাতে ওই জিনিসটা পাওয়ার পরে তুমি ভেঙে না পড়ো। সো তুমি যখনই একা হবা, একাকে ব্লেসিং হিসেবে নিবা। এবং বাবা যখন চলে যান, মানে আব্বু মারা যাবার 1 ঘন্টা আগেও, মানে উনি আমার পাশে বসা, আমরা বুঝতে পারিনি যে উনি চলে যাবেন। উনি আমাকে বসে বসে একটা কথাই বলছেন যে দেখো, মানুষ কিন্তু একা বাঁচে, একা মানুষ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। জীবনে কখনো একাকিত্বকে ভয় পাবে না, একাকিত্বকে বরণ করবে। আর একাকিত্বের সাথে যদি একবার চলা শিখে গেছো, তোমার আর কারো মুখাপেক্ষী হতে হবে না, তুমি একাই পথ চলতে পারবে। আজকে এই পর্যায়ে এসে আমি বুঝতে পারি ওনার কথাটা কতটুকু দামি, কতটুকু সত্য। আসলে আপু, মানুষ কিন্তু ক্ষণিকের জন্য, সে আজকে আপনার জীবনে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনার থাকাটা এটা একদম পার্মানেন্ট। কেউ যদি আপনার সাথে থাকে, তো সেটা আপনিই হবে, ব্লেসিং। সেটা না থাকলে আমাকে চলতেই হবে। শুধু শেষ পর্যন্ত আপনার সাথে কে থাকবে? আপনিই থাকবেন। তো এটাই বাবা বুঝিয়েছেন আমাকে। আমরা তাহলে আমরা আমাদের আরেকটি কবিতা শুনি আপনার। জি অবশ্যই, আরেকটি কবিতা আমি পাঠ করছি। এটাও খুব মানে খুব পরিচিত একটি কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার ভীষণ পছন্দের কবিতা। আমি এটা কেন পছন্দের, কারণ এটার শেষটা এতটাই সুন্দর, এটা আমাকে বারবার মুগ্ধ করে, যার জন্য এটা আমি পড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ঘুর ধারা, খরপোশা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে, যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি,
আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। চমৎকার, খুবই চমৎকার। সোনার তরী সবসময় সবকিছু নিয়ে যায়, শুধু আসলে আমাদেরকেই নিয়ে যায় না, যেটা হয়। এটার ভাবার্থটাই এরকম যে আমরা যা করছি আসলে সবই কর্মফল। আমাদের কর্ম যত ভালো হবে আমাদের ভবিষ্যৎটাও ততটাই সুন্দর হবে, স্মুথ হবে। একদম। আমি হচ্ছে আপনি তো বললেন যে আপনি লেখালেখি করেন। হ্যাঁ। আপনার হচ্ছে কোনো বই প্রকাশিত হয়েছে কিংবা আপনার ভবিষ্যতের কোনো পরিকল্পনা আছে নিজের কোনো হ্যাঁ, বই বের করবেন? আমার একটা মানে যৌথ কাব্যগ্রন্থে আমার একটা লেখা প্রকাশিত হয়েছে, রক্তবাণী 24-এর ইতিহাস, যেটা বইমেলায় এসেছিল। এছাড়াও বাবা মায়ের সাথে সম্পর্ক, রিলেশন কেন্দ্রিক কিছু লেখা ভোরের আলো, প্রথম আলো এর ভোরের আলো মনে হয় ভোরের আলো সাহিত্য কণিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েক জায়গায় ম্যাগাজিনে আমার লেখা গেছে। নিজের নামে কোনো একান্তই নিজের এরকম কোনো কিছু বের করার ইচ্ছা আছে? হ্যাঁ, একান্ত নিজের যেটা বের করার ইচ্ছা আছে সেটাও আমার বাবাকে ঘিরেই। আচ্ছা। বলা যায় যে আমার অনেক কথোপকথন, দেখা যায় যে আমার লেখা কিছু কিছু আমি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছি। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে আমাদের কথোপকথন এবং আমার বাবার কিছু শিক্ষা, যে শিক্ষাগুলো বর্তমান যে নারী সমাজ আছে নারী সমাজের জন্য খুবই বেশি প্রয়োজনীয়, এবং যেদিকে নারী সমাজ যাচ্ছে একটা দিক নির্দেশনা হয়তোবা দিতে পারবে আমার বাবার শিক্ষাগুলো। কারণ আমি নিজে এই শিক্ষায় বড় হয়েছি, আমি নিজেই তো নিজেকে বিচার করতে পারি। আপনার বিবেক আপনার সবথেকে বড় আদালত। একদম। আপনি নিজেকে যদি আপনার বিবেকের সামনে ক্লিয়ার রাখতে পারেন, অবশ্যই আপনি মানুষের কাছেও আপনাকে সেভাবেই উপস্থাপন করতে পারবেন। আমরা হচ্ছে কবে পেতে পারি কিংবা কবে ইনশাআল্লাহ হচ্ছে বই হাতে পেতে পারি? এবার তো বইমেলা পেছালো, ইচ্ছে ছিল এবারই, তবে আমি একটু সময়, না, নির্বাচনের পরে হবে বলেছে। নির্বাচনের পরে এখন দেখা যাক। ইচ্ছে ছিল এবার আনার, তবে আমি এবার একটুখানি মানে নিজেকে পজ নিয়েছি যে এবার একটা যাক, পরের বারের অবশ্যই ইনশাআল্লাহ আমার একক যেটা আসবে সেটা ইনশাআল্লাহ বাবাকে কেন্দ্র করেই আসবে, এবং বাবাকে নিয়ে আমার বই লেখার ইচ্ছে আছে। আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, আমার বাবার আদর্শ সম্পর্কে জেনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন জায়ানন্দিনী কবিতার আসরে। আজকে আমাদের অতিথি ছিলেন সৈয়দা দ্যুতি। তার সম্পর্কে জানলাম, তার কণ্ঠে খুবই মধুর কবিতা শুনলাম। আমার যেমন ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, আপনারা আরো কি কি কবিতা শুনতে চান আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। আর আজকের অনুষ্ঠানটি শেষ করছি সৈয়দা দ্যুতির একটি কবিতা দিয়ে, তার নিজের লেখা কবিতা দিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন। আমি বলবো যে জায়ানন্দিনীকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমার আবৃত্তি পাঠের এবং আমার লেখা প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক আন্তরিক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। এবং বন্ধুদের উদ্দেশ্যে বলবো, সবাই আমাদের পাশে থাকুন, জায়ানন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের পাশে থাকা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এবারে পাঠ করছি আমারই লেখা একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে আমি ফিরে পেতে চাই আমার আকাশ, আমি ফিরে পেতে চাই আমার আকাশ। সবাই আমার পাশে থাকে, তবু কেউ আমার ভেতরের ঝড়টা শুনতে পায় না। আমি কথা বলি, হাসি, বাঁচার অভিনয় করি, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে নিভে যাই। তাদের চোখে আমি ঠিক আছি, আর আমিও ভান করি, কারণ আমি ক্লান্ত, নিজের কষ্ট বোঝানোর চেষ্টাতেই ক্লান্ত।
প্রকৃতি অন্তত আমায় ফাঁকি দেয় না, সে এখনো জানে আমার একাকিত্বের নাম। রাতের বাতাসে যখন গাছের ডালের শব্দ হয়, আমি শুনি ওরা যেন ফিসফিসিয়ে বলে, তুমি একা না। কিন্তু এই শহর শুধু দম বন্ধ করে দেয়। এখানে শ্বাস নেওয়াটাও যেন এক প্রকার অপরাধ। চারপাশে সব মুখোশ, সবাই ব্যস্ত নিজের ভাঙা জীবনের হিসাব মেলাতে। আমি তাদের ভেতরে হারিয়ে গেছি, তাদের নিয়মের বৃত্তে বাধা পড়ে গেছি, যেখানে ভালোবাসার চেয়ে বেশি জায়গা আছে ভান আর ভয়ের। সন্ধ্যা নামলে চার দেয়াল আমার দিকে এগিয়ে আসে, ছায়া লম্বা হয়, কণ্ঠ ভারী হয়। টেবিলের খাতায় আমি লিখি, কিন্তু শব্দগুলো কাঁপে। কলমের ডগায় থেমে থাকা অশ্রু শুকিয়ে যায় কালি হয়ে। আমি নত হই এক অদৃশ্য শাসকের সামনে, যে আমার আকাশ ছিনিয়ে নিয়েছে, যে আমার তারুণ্য মুছে দিয়েছে রাতের অন্ধকারে। তবু প্রতিবার আমি উঠে দাঁড়াই, ভাঙা বুক নিয়ে ফিসফিসিয়ে বলি, আমাকে কেউ বোঝে না, কিন্তু আমি এখনো বাঁচতে চাই। আমি শ্বাস নিতে চাই মুক্ত বাতাসে। আমি ফিরে যেতে চাই আমার সেই হারানো আকাশে, যেখানে আমি নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে পেতে পারি। ধন্যবাদ সবাইকে।